মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী করোনা আক্রান্ত, কোয়ারেন্টিনে আছেন জানালেন টুইট বার্তায়। করোনা ভাইরাসের কার্যকর ভ্যাকসিন আবিষ্কারেও স্বাভাবিক হবে না বিশ্ব, বিজ্ঞানীদের সতর্ক বার্তা। 30,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দুই মার্কিন এয়ারলাইন্সের, করোনার ক্ষতি মেটাতে প্রণোদনা দাবি। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে, সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাদের দুজনের করোনা শনাক্তের খবর জানিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে তার শীর্ষ উপদেষ্টা হোপ হিক্স করোনা আক্রান্ত হলে কোয়ারেন্টিনে যাওয়ার কথা জানান ট্রাম্প ও মেলানিয়া। বিশ্বজুড়ে ব্যাপক প্রাণহানি ঘটালেও শুরু থেকেই করোনা ভাইরাস নিয়ে উদাসীন ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্ক পরা নিয়েও ছিল অনীহা। করোনা আক্রান্ত না হয়েই হাইড্রক্সিক্লোরোকুইনের মতো অনুমোদিত ওষুধও খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে করোনায় এরই মধ্যে 2 লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে এই রোগের ভয়াবহতা নিয়ে বরাবরই সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির সতর্কতা উপেক্ষা করেছেন ট্রাম্প। শুরুতে করোনাকে মামুলি ফ্লু হিসেবেও বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে শুক্রবার এক টুইট বার্তায় করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তার সাথে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও আক্রান্ত হয়েছেন কোভিডে। সম্প্রতি ক্লিভল্যান্ডে নির্বাচনী বিতর্ক সহ বিভিন্ন অনুষ্ঠানে ট্রাম্পের সফর সঙ্গী ছিলেন শীর্ষ উপদেষ্টা হোপ হিক্স। মিনেসোটায় সভা থেকে ফেরার পথে অসুস্থ বোধ করেন হিক্স। বিমানেই আইসোলেশনে রাখা হয় তাকে। ট্রাম্প মেলানিয়া ছাড়াও হিক্সের সংস্পর্শে আসা হোয়াইট হাউসের অন্য কর্মকর্তাদেরও কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প এমন এক সময় করোনায় আক্রান্ত হলেন যখন মার্কিন নির্বাচনের তোড়জোড় তুঙ্গে। আগামী 15 অক্টোবর ফ্লোরিডার মিয়ামি এবং 22 অক্টোবর টেনেসির ন্যাশভিলে আবারও নির্বাচনী বিতর্কে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের। এমন অবস্থায় রিপাবলিকান শিবির কিছুটা বিপাকে পড়তে যাচ্ছে বলে মত বিশ্লেষকদের। করোনা মোকাবিলায় দুর্বল নীতির কারণে বরাবরই ডেমোক্র্যাট শিবিরের তোপের মুখে পড়েছেন ট্রাম্প। 29 সেপ্টেম্বর প্রথম নির্বাচনী বিতর্কেও এই ইস্যুতে তার ওপর চড়াও হন জো বাইডেন। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও কথা বলতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক হোসেন। আশিক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের তো আর মাত্র 1 মাস বাকি রয়েছে, তো এই সময় ট্রাম্পের করোনা আক্রান্তের খবর প্রচারণায় কেমন প্রভাব ফেলতে পারে? দেখুন, আপনি জানেন যে আমেরিকান নির্বাচনের বেশ একটি অন্যতম অনুষঙ্গ হচ্ছে যে 2 প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্দিষ্ট কিছু সংখ্যক বিতর্কে যুক্ত হন এবং এই বিতর্কগুলোকে খুবই গুরুত্বের সাথে যারা ভোটার রয়েছেন, মার্কিন ভোটাররা আসলে পর্যবেক্ষণ করেন, বিশেষ করে বিভিন্ন যে নীতি নির্ধারণী বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে। তো সেই ক্ষেত্রে যেহেতু আর 1 মাস পরে নির্বাচন, এই সময়ের মধ্যে কিন্তু বেশ কয়েকটি বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেমন বেশ কয়েকটি শহরে। তো সেই বিতর্কগুলো আসলে এই অবস্থায় আসলে অনুষ্ঠিত হবে কিনা সেইটি নিয়ে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, যেটি নিঃসন্দেহে মার্কিন ভোটের যে রাজনীতি তাতে কিন্তু একটি প্রভাব পড়বে, এমনটাই মনে করছেন যারা পর্যবেক্ষক রয়েছেন তারা। আর আরেকটি বিষয় একটু জানতে চাই যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু শুরু থেকেই কিন্তু করোনা নিয়ে উদাসীন ছিলেন। তিনি নিজে মাস্ক পরতেন না এবং এটিকে সাধারণ ফ্লুর সাথেও তিনি তুলনা করেছেন। তো তার এই আক্রান্তের খবরে সমর্থকদের আসলে কি ধরনের বার্তা দেবে? দেখুন, এই বিষয়টি আসলে বলতে যাচ্ছিলাম যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই কিন্তু তিনি এটিকে অনেকটাই তুচ্ছ তাচ্ছিল্য করে আসলে রেখেছেন এবং ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে এখন এই মুহূর্তে করোনা আক্রান্তের যে কটি রাষ্ট্র রয়েছে তার মধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র 1 নম্বরে এবং প্রায় 2 লাখেরও বেশি মানুষের কিন্তু মৃত্যু হয়েছে গত কয়েক মাসে। তো সব কিছু মিলিয়ে কিন্তু ট্রাম্পের এই পুরো বিষয়টি নিয়ে তিনি যে একটি আসলে ভুল নীতির পথে এগোচ্ছিলেন সেই বিষয়টি অনেকটি স্পষ্ট এবং মার্কিন যারা ভোটার রয়েছেন তাদের
মধ্যেও নিশ্চয়ই এই বিষয়টি তারাও বিবেচনা করবেন। আরেকটি বিষয় যে তিনি কিন্তু শুরু থেকেই তুচ্ছ-তাচ্ছিল্য করছিলেন এবং তার যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণায় গিয়েও কিন্তু আমরা দেখেছি যে তিনি মাস্ক ছাড়া গিয়েছেন এবং সেখানে গিয়ে যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু অনেকাংশেই উপেক্ষা করেছেন। তো সেগুলোও কিন্তু এখন জোরে সোরে আলোচনা হচ্ছে এবং এই ইস্যুটিতে আসলে মার্কিন সমাজ আসলে মোটামুটি দুভাগে বিভক্ত। এক পক্ষ আসলে ট্রাম্পের প্রতি এক ধরনের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি এক ধরনের সহানুভূতি দেখাচ্ছেন, আবার অন্য পক্ষে তার যে বিরোধী পক্ষ রয়েছেন তারা আসলে এটি নিয়ে এক ধরনের কথাবার্তা বলছেন, তার সমালোচনায় মুখর হচ্ছেন। তো পুরো বিষয়টি আগামী 15 অক্টোবর আর 22 অক্টোবর কিন্তু আরো দুইটি বিতর্ক আছে জো বাইডেনের সাথে। এই বিষয়ে কি কোনো সিদ্ধান্ত এসেছে? এখনো পর্যন্ত কিন্তু এরকম কোনো সিদ্ধান্ত নেই। তবে যেহেতু তিনি আক্রান্ত হয়েছেন এবং অসুস্থ, এই অবস্থায় আসলে এই দুটি আসলে কীভাবে অনুষ্ঠিত হবে সেই বিষয়টিও নিশ্চয়ই ভাববেন মার্কিন যারা নীতি নির্ধারক রয়েছেন তারা। অন্যদিকে কিন্তু সামনাসামনি যতটুকু আমরা বুঝতে পারছি যে এই বিতর্ক দুটির ভাগ্য কিন্তু এখন অনেকটাই ঝুলে রয়েছে। আসলে এটি আদৌ অনুষ্ঠিত হবে কিনা সেটি নিয়েও কিন্তু এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। যদিও এই বিতর্কগুলো কিন্তু মার্কিন নির্বাচনে যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, অন্তত বিশ্লেষকরা কিন্তু তাই বলে থাকেন। আমরা কিন্তু শুরু থেকে দেখেছি যে ডেমোক্রেট শিবির কিন্তু তার যে করোনা নিয়ে উদাসীনতা, নানা রকমের বিরূপ মন্তব্য, এটিতে কিন্তু তারা সমালোচনা করেছে। তাদের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা? এখনো পর্যন্ত আমরা স্পষ্টভাবে কিছু জানি না। তবে আপনি যেটি বলেছিলেন ঠিক, ডেমোক্র্যাটরাই শুধু নয়, পুরো মার্কিন নাগরিকরাই কিন্তু আসলে মোটামুটি দুটি ভাগে বিভক্ত ট্রাম্পের যে বিভিন্ন নীতি নির্ধারণী বিষয়গুলো রয়েছে সেইগুলো নিয়ে। বিশেষ করে করোনা ইস্যুতে তার যে নীতি, সেই নীতিটি নিয়ে কিন্তু শুধুমাত্র যে রাজনৈতিকভাবেই তিনি সমালোচনার মুখে পড়েছেন তা না, সামাজিকভাবেও কিন্তু বিভিন্ন গণমাধ্যমে কিন্তু তার ব্যাপক সমালোচনা করা হয়েছে। তিনি সময় মতো যে পদক্ষেপগুলো নেওয়ার কথা ছিল সেই পদক্ষেপগুলো নেননি, এমনটাই অভিযোগ রয়েছে অনেক মার্কিনের। পাশাপাশি তিনি প্রথম থেকেই এই সংক্রমণটিকে আসলে এক ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। অর্থাৎ এটিকে কখনো সাধারণ ফ্লুর সাথে তুলনা করেছেন, কখনো বলেছেন যে এটি হুট করেই ঠিক হয়ে যাবে। এরকম নানা ধরনের কিন্তু বিতর্কিত মন্তব্যও করেছেন। তো সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এক ধরনের সমালোচনা রয়েছে। তো এখন শেষ পর্যন্ত আসলে পরিহাসের বিষয় যে তিনি নিজেও আসলে করোনায় আক্রান্ত হলেন এবং এই বিষয়টি এখন আসলে কোন দিকে যাচ্ছে থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিক হোসেন। করোনা ভাইরাসের কার্যকর ভ্যাকসিন আবিষ্কারেও স্বাভাবিক হবে না বিশ্ব, এমন আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন বিজ্ঞানীদের একাংশ। এদিকে 24 ঘন্টায় বিশ্বে করোনায় প্রায় 9,000 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 10,27,000। নতুন শনাক্ত 3,19,000 রোগী সহ মোট আক্রান্ত 3,44,00,000-এর বেশি। 10 মাস পরও নিয়ন্ত্রণের বাইরে করোনা ভাইরাস। ভ্যাকসিন আবিষ্কারের জোর চেষ্টার মধ্যেই বাড়ছে প্রাণহানি। এমন পরিস্থিতিতে নতুন অশনি বার্তা দিলেন মার্কিন বিজ্ঞানীরা। তারা বলছেন, একটি কার্যকর টিকা আবিষ্কারের পরও স্বাভাবিক গতিতে ফিরবে না বিশ্ব। আগামী বছরের মার্চের শেষ বা এপ্রিলের শুরুর আগে করোনার ভ্যাকসিন সবার কাছে পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না। এদিকে বিশ্বে একদিনে 3,19,000-এর বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাস। প্রাণ গেছে প্রায় 9,000-এর। ওয়ার্ল্ডোমিটারের হিসাবে শুক্রবার সবচেয়ে বেশি 3,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে আর্জেন্টিনায়। এরপরই অবস্থান ভারতের। দেশটিতে একদিনে মারা গেছে প্রায় 1100 জন। এ নিয়ে মোট প্রাণহানি 1 লাখের কাছাকাছি। ভারতে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 81,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে নতুন করে মৃত্যু হয়েছে 900-র বেশি মানুষের। এ পর্যন্ত সেখানে মারা গেছে 2,12,500-এর বেশি মানুষ। নতুন 47,000 শনাক্ত নিয়ে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত প্রায় 75 লাখ। এদিকে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় স্কুলেই করোনার নমুনা পরীক্ষার ব্যবস্থা করেছে নিউ ইয়র্কের গভর্নর। যুক্তরাজ্যের আরও 4টি এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ব্রিটেন। ইতালিতে 6 মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। 24 ঘন্টায় দেশটিতে শনাক্ত হয়েছে 2,500-এরও বেশি মানুষের দেহে। প্রাণ গেছে 24 জনের। ব্রাজিলে নতুন 805 জনের প্রাণহানি নিয়ে মোট মৃত্যু ছাড়িয়েছে 1,44,000। দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছে 35,500-এর বেশি মানুষ। সংক্রমণের দিক থেকে চতুর্থ অবস্থানে থাকা রাশিয়াতে 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 169 জন। অক্টোবরের 5 তারিখ থেকে 30 ভাগ কর্মচারীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে মস্কোর মেয়র। রুশ ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে বেলারুশ সরকার। হাঙ্গেরিতে আরও 1 মাস বাড়ানো হয়েছে সীমান্তে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ। নিউজিল্যান্ডের সাথে আংশিকভাবে যাতায়াত চালুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। অন্যদিকে সাউথ আফ্রিকাতে খুলে দেওয়া হয়েছে সব ধরনের বিমান ফ্লাইট। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
মোট ৩০,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে দুই মার্কিন এয়ারলাইন্স। এর মধ্যে আমেরিকান এয়ার ১৯,০০০ ও ইউনাইটেড ১১,০০০ কর্মী ছাঁটাই করবে। করোনার কারণে আর্থিক সংকট মোকাবেলায় এই সিদ্ধান্ত। করোনার ক্ষতি মোকাবেলায় সরকারি প্রণোদনার একটি প্রস্তাব মার্কিন কংগ্রেসে আটকে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো দুই এয়ারলাইন্স কোম্পানি। করোনা ঝুঁকিতে মুখ থুবড়ে পড়েছে এয়ারলাইন্স ব্যবসা। কর্মীদের যাতে ছাঁটাই করা না হয় এজন্য মহামারী শুরুর পরেই মার্কিন সরকারের পক্ষ থেকে বড় আকারে প্রণোদনা দেওয়া এয়ারলাইন্স খাতে। ত্রাণ এবং অর্থনৈতিক সুরক্ষা আইন এর অংশ হিসেবে বছরের শুরুতে এই প্রণোদনা সহায়তা দেওয়া হয়। তবে শর্ত ছিল ১ অক্টোবর পর্যন্ত কর্মী ছাঁটাই করা যাবে না। ছাঁটাই করা কর্মীদের উদ্দেশ্যে এক চিঠিতে আমেরিকান এয়ারলাইন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার ডগ পার্কার বলেন, আমি অত্যন্ত দুঃখিত যে আমরা এই পরিণতিতে পৌঁছেছি। আপনারা কেউ এর প্রাপ্য ছিলেন না। তবে অনেকে আশা করছেন এই সিদ্ধান্ত দ্রুত আর্থিক প্রণোদনা বাড়াতে যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ সৃষ্টি করবে। এদিকে মার্চ থেকে এই পর্যন্ত যুক্তরাষ্ট্রে ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান অ্যামাজনের ১৯,৮১৬ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এর ফলে কর্মচারীদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলা নিয়ে সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। করোনায় বাংলাদেশ সহ সারা বিশ্বের নারীরা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কোভিড পরবর্তী সময়ে নারীকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে কর্মক্ষেত্রে বিশেষ প্রণোদনার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে নারী বিষয়ক বিশেষ সম্মেলনে সব দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের এক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জাতিসংঘের ৪র্থ নারী সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বাংলাদেশের নারীর ক্ষমতায়নের নানা দিক তুলে ধরেন তিনি। জাতীয় সংসদের প্রতিনিধিত্ব সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে তাদের সক্রিয় অংশগ্রহণ যে কোনো সময়ের চেয়ে বেশি বলে জানান প্রধানমন্ত্রী। সত্যকে কখনো তবে বৈশ্বিক করোনা মহামারীর কারণে বাড়ি ও কর্মক্ষেত্রে নারী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি, আর এজন্য দেন বিশেষ প্রণোদনা দেওয়ার তাগিদ। we have much more to do. The COVID-19 pandemic has particularly নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে আমাদের আরও অনেক কিছু করার আছে। কোভিড-১৯ মহামারী বিশেষ করে নারীর দুর্বলতা বাড়িয়েছে। করোনা চলাকালে নারীর ওপর পারিবারিক সহিংসতা বেড়েছে। সবচেয়ে বেশি বৈষম্যের শিকারও তারা। threatening to reverse our hard-earned achievements in women empowerment. এছাড়া নারীর ক্ষমতায়নে আন্তর্জাতিক সব সূচকে বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্যের কথা তুলে ধরেন সরকার প্রধান। বলেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্যে এক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে এগিয়ে, আর বিশ্বের ১৪৯ দেশের মধ্যে অবস্থান ৫০তম। 20 million women are engaged in agriculture. বাংলাদেশে কৃষি, শিল্প ও পরিষেবায় অন্তত ২ কোটি নারী কাজ করছেন। পোশাক শিল্পে তাদের সংখ্যা ৩০ লাখেরও বেশি। ১৫০০-এরও বেশি নারী সেনা ও পুলিশ কর্মকর্তা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করছে। আমাদের নারীরা ক্যারিয়ারে অত্যন্ত সফল, যা আগের প্রজন্ম কখনো ভাবতে পারেনি। Served in UN peacekeeping operations so far. Our women are breaking barriers and succeeding in careers that our previous generation could never imagine. বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে সব ক্ষেত্রে সরকার ও রাষ্ট্রপ্রধানদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের উত্তরপ্রদেশে ১৭ দিনের ব্যবধানে গণধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন ২ তরুণী। অভিযোগ আছে এসব ঘটনায় মামলা নিতে গড়িমসি করেছে পুলিশ। ওই ২ তরুণীর একজন হাতরাস গ্রামে। তার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে গ্রেপ্তার হন কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। মহামারী আইনে দায়ের হয়েছে মামলা। কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে রওনা দেন রাহুল ও প্রিয়াঙ্কা। হাতরাসে গণধর্ষণের শিকার এক তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তারা। এই সময় পুলিশের সঙ্গে রাহুলের কথা কাটাকাটি হয়। পরে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে আটক করা হয় রাহুল ও প্রিয়াঙ্কাকে। গত ১৪ সেপ্টেম্বর হাতরাস গ্রামে ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের শিকার হন ১৯ বছরের ওই তরুণী। ঘটনার ১৫ দিন পর মঙ্গলবার হাসপাতালে মৃত্যু হয় তরুণীর। অভিযোগ আছে রাতের আধারে মরদেহ সৎকারে পরিবারকে বাধ্য করে পুলিশ। দিল্লির সফদরজং হাসপাতালে ওই তরুণী যখন মৃত্যুসজ্জায়, সে সময় একই রকম ঘটনার শিকার হয়ে মারা যান আরেক তরুণী। বলরামপুরের ২২ বছরের ওই তরুণী ঘটনার পর যখন বাড়ি ফেরেন তখন তার দেহে আঘাতের একাধিক চিহ্ন। দাঁড়ানোরও শক্তি ছিল না তার। হাসপাতালে নেয়ার পথে হয় মৃত্যু। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বলছে,
উত্তরপ্রদেশে দিনে গড়ে 11 নারী ধর্ষণের শিকার হচ্ছেন, আর ধর্ষণের পর প্রতি 100 জনে খুন হন 34 জন। অভিযোগ আছে এসব ঘটনায় মামলা নিয়ে গড়িমসি করে প্রশাসন। হুমকি ধমকিতে ঘটনা ধামাচাপায় ব্যর্থ হলে ক্ষতিপূরণের সমঝোতায় মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা যায় তাদের। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বলছে, সাধারণ দুষ্কৃতীদের পাশাপাশি অভিযুক্তের তালিকায় আছেন শাসক দলের নেতা, বিধায়ক, এমনকি সাবেক কেন্দ্রীয় মন্ত্রীও। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।